মিশনের কয়েক মাস পেরিয়ে গেছে। সিলেটে এখন কান পাতলেই শোনা যায় বিয়ের কথা। শহরতলির মানুষেরা এখন রাতে নিশ্চিন্তে ঘুমায়, কারণ তারা জানে মেঘালয়ের ছায়ায় একজন অতন্দ্র প্রহরী জেগে আছে। কিন্তু বিক্রমের জীবনের স্বস্তি খুব বেশিক্ষণ স্থায়ী হল না। সিলেটের প্রত্নতাত্ত্বিক জাদুঘর থেকে চুরি হল সুলতানি আমলের এক অমূল্য পাণ্ডুলিপি। এটি সাধারণ কোনো চুরি নয়। চুরির ধরন দেখে বিক্রমের প্রত্নতাত্ত্বিক মন শিউরে উঠল। সিসিটিভি ফুটেজে দেখা গেল চোর কোনো মানুষ নয়, বরং এক কালো ছায়া, যা দেওয়ালের ওপর দিয়ে তরল পদার্থের মতো গলে যাচ্ছে। বিক্রম বুঝতে পারল এটি কেবল একটি চুরি নয়, এটি একটি সতর্কবার্তা। এই শক্তির পেছনে রয়েছে নেক্রোস নামক এক আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী, যারা প্রাচীন মহাজাগতিক শক্তির সন্ধানেই সিলেটে ঘাঁটি গেড়েছে। বিক্রমের ছোট বোন অবনীতা, সে তার ল্যাবে বসে শহরের নেটওয়ার্ক হ্যাক করছিল, কারণ সে ওই রাতে জাদুঘরের কাছে অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল শনাক্ত করেছিল। হঠাৎ সে একটি গোপন ফ্রিকোয়েন্সি ধরে ফেলল। সে দেখল শহরের নিচে বিশাল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের নেটওয়ার্ক তৈরি করছে নেক্রোস। অবনীতা চিৎকার করে বলল, ভাইয়া, দেখেছিস? শহরের ঠিক নিচেই কেউ একটা ল্যাব তৈরি করছে। এটা যদি ফেটে যায়, পুরো সিলেট শহর ধসে পড়বে। বিক্রম দ্রুত অবনীতার কম্পিউটারের দিকে তাকাল। তার ভিশন পাওয়ার সক্রিয় হল। সে স্ক্রিনের ওপারে থাকা কোডিংয়ের জটিল জাল ভেদ করে দেখল এটা সাধারণ ল্যাব নয়, এটা একটা ভ্যাকুয়াম বম্ব বা শূন্যতা সৃষ্টিকারী বোমা, যা পুরো শহরের অক্সিজেন শুষে নিতে সক্ষম। বিক্রম বুঝতে পারল তাকে এখনই বেরোতে হবে। সে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বাংলো থেকে বেরিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে তার শরীরে নীল আভা ফুটে উঠল। সে ভ্যালোসিটি ব্যবহার করে শব্দের গতিতে ছুটতে শুরু করল সুরমা নদীর পাড় ঘেঁষে। ভূগর্ভস্থ ডেরায় পৌঁছাতেই নেক্রোস বাহিনীর প্রধান, যে নিজেই একজন প্রযুক্তিনির্ভর যোদ্ধা, বিক্রমের ওপর আক্রমণ করল। তার কাছে আছে এমন এক ডিভাইস যা বিক্রমের ভোর্টেক্স নিয়ন্ত্রণকে বাধাগ্রস্ত করছে। যুদ্ধ শুরু হল, লেজারের লড়াই। নেক্রোসের রোবোটিক সৈন্যরা বিক্রমের ওপর লেজার হামলা চালাল। বিক্রম তার চোখ থেকে তীব্র লেজার রশ্মি নিক্ষেপ করে পাল্টা জবাব দিল। মাটির নিচে এক নীল আর লাল আলোর রণক্ষেত্র তৈরি হল। ভিলেনটি যখন পালাতে চাইল, বিক্রম তখন অভিকর্ষের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খাড়া দেওয়াল বেয়ে উঠে তাকে আটকাল। সে যেন মাকড়সার চেয়েও দ্রুত। ভয়ঙ্কর মুহূর্ত। ভিলেনটি বোমা টাইমারে হাত দিল। হাতে মাত্র ৩০ সেকেন্ড সময়। বিক্রম দেখল বোমাটি নিষ্ক্রিয় করার মতো প্রযুক্তি তার কাছে নেই। তখন সে এক বিপজ্জনক সিদ্ধান্ত নিল। বিক্রম তার সমস্ত শক্তি, তার ভোর্টেক্স এবং ভেলোসিটিকে এক বিন্দুতে নিয়ে এল। সে তার হাত দিয়ে বোমার চারপাশে বাতাসের একটি অতি ঘনস্তর তৈরি করল। সে চায় না বোমাটি বাইরে ফাটুক। সে ঠিক করল সেই শক্তিকে মহাকাশের দিকে নিক্ষেপ করবে। মুহূর্তের মধ্যে বিক্রমের শরীর থেকে এক তীব্র নীল আলো বিচ্ছুরিত হল। সে চিৎকার করে এক বিশাল ভোর্টেক্স তৈরি করল। সেই ঘূর্ণি বোমাটিকে মাটি থেকে শূন্যে তুলে নিয়ে গেল মেঘের রাজ্যে। উপরে আকাশ চিরে একটা বিশাল নীল গোলক সৃষ্টি হল। তারপর সব নিস্তব্ধ। সিলেটের আকাশ কয়েক সেকেন্ডের জন্য দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। মানুষ অবাক হয়ে দেখল মেঘের ওপর অদ্ভুত এক নীল ভি প্রতীক। বিক্রম বিধ্বস্ত অবস্থায় নিজের বাংলোর পেছনে এসে নামল। তার শরীর কাঁপছে, শক্তি প্রায় নিঃশেষ। সুলতানা চৌধুরী আগে থেকেই দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন। তিনি দৌড়ে এসে বিক্রমকে জড়িয়ে ধরলেন। আমি জানতাম তুই ফিরবি। ঠিক সেই সময় অবনীতা দৌড়ে বাইরে এলো। তার চোখে মুখে ভয়ের ছাপ। ভাইয়া, তুই কোথায় ছিলি? ভিলেনরা ধরা পড়েছে পুলিশ আর সেনাবাহিনীর হাতে। সবাই বলছে কে যেন ওদের আকাশে পাঠিয়ে দিয়েছে। তুই কি কিছু দেখেছিস? বিক্রম ক্লান্ত মুখে মুচকি হেসে বলল, আমি তো ঘরেই ছিলাম অবনীতা। বোধহয় কোনো মহাজাগতিক ঘটনা। অবনীতা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল একটি বেনামি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা এসেছে। শহর আজ নিরাপদ, কিন্তু লড়াই কেবল শুরু। ভি। বিক্রম চায়ের কাপে চুমুক দিল। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। চায়ের ধোঁয়ার সাথে মিলেমিশে যাচ্ছে এক মহান বীরের নিঃশ্বাস। সিলেট শহর জানল না তাদের রক্ষক তাদেরই পাশে বসে চা খাচ্ছে।